আসসালামু আলাইকুম। এখন আমরা যখন অনেক কাজ করি, তো আমাদের হচ্ছে ডাটা এন্ট্রির ভিতরে একটা বড় কাজ আছে বিভিন্ন ওয়েবসাইটের বা বিভিন্ন পোস্টের লিঙ্ক কপি করা। কিন্তু আমরা অনেকেই কিন্তু এই ছোট কাজটা অনেকে সহজে বুঝি না। তো আমি যদি একটু দেখাই সুন্দর করে, আমরা নিচে কিন্তু কোনো একটা পেজে যখন সার্চ করি, ওই যে প্রথমে দেখাচ্ছি দুইটা সার্চের ঘর থাকে, একটা তলার দিকে থাকে, সেখানে হয়তো বিং বা গুগল কথা লেখা আছে, আর একটা সার্চের ঘর এখনো আছে। ওইটা মানে আমার সার্চের ঘর। কিন্তু একদম উপরে যেখানে ওই একটু আগে দেখাইছিলাম যে আমার ওয়েবসাইটের যদি পুরা অ্যাড্রেসটা আপনার জানা থাকে, তাহলে আপনি সেটা কিন্তু ওই নিচে পেজের মাঝখান বরাবর যেটা আছে ওই সার্চের ঘরে সার্চ করলে একবারে পাবেন না। কিন্তু উপরে যে সার্চের ঘরটা থাকে লম্বা করে, এটা হচ্ছে অ্যাড্রেস ঘর, অ্যাড্রেস বার। এইখানে কিন্তু পুরাপুরি লিখে দিলে আপনি সরাসরি আমার ওয়েবসাইটটা যদি লিখে দেন, তাহলে আমার ওয়েবসাইটটা দেখতে পাবেন। ঠিক আছে? সেই ক্ষেত্রে এই ঘরটাকে একদিক থেকে বলা যাচ্ছে অ্যাড্রেস বার। এবং কোনো কিছু পোর্ট যখন ওপেন করা হয় একটা ওয়েবসাইটের ভিতরে, এইখানটা লম্বা করে একটা লেখা চলে আসে। এই লম্বা করে লেখাটা হচ্ছে এক একটা আমাদের লিঙ্ক। আশা করতেছি বুঝতে পেরেছি। আমরা এখন ক্রোম ব্রাউজারটা ওপেন করে দেখি। আমরা যখন মাইক্রোসফট ইডিজি ব্রাউজার অন করলাম, তখন কিন্তু যে কোনো সার্চের অপশনটা বিং থেকে আসতেছিল। কিন্তু অন্য একটা ব্রাউজার ওপেন করলে হয়তো সেখান থেকে যা সার্চ করবেন, google.com, এই যে হচ্ছে সার্চ ইঞ্জিন, সেখান থেকে আসতে পারে। তো আমার কিন্তু ক্রোমে বেশ কয়েকটা ইমেল দিয়ে প্রোফাইল অ্যাড করা আছে। তো আমি আমার পছন্দ মতো যে কোনো একটা হচ্ছে এখান থেকে যে কোনো একটা আমি প্রোফাইল আমরা অন করে নিলাম। ঠিক আছে? অন করে নিলেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এইখানে যে সার্চের ঘরটা, হ্যাঁ, এইখানে যে সার্চের ঘরটা, এটা হচ্ছে গুগল সার্চ। ঠিক আছে? আর উপরে যে ঘরটা আছে এইখানটাই, এই যে লম্বা জায়গা, এই জায়গাটা হচ্ছে অ্যাড্রেস বার। তো আমি প্রথমত আপনাকে অ্যাড্রেস বার সম্পর্কে একটু বুঝাই দিই সরাসরি। ধরুন এখানে www.prothomalo.com পুরোটাই লিখেছে। অ্যাড্রেস বারে কিন্তু কোনো কিছুতে স্পেস হয় না। ঠিক আছে? লিখে যদি আমরা সার্চ করি, তাহলে দেখতে পাবো যে আমাদের প্রথম আলো ডট কম এর ওয়েবসাইটটা সরাসরি কিন্তু ওপেন হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু কি করেছি, আমরা কিন্তু অ্যাড্রেস বারে একটা নাম লিখেছি, মানে একটা টেক্সট লিখেছি, এটা হচ্ছে একটা পুরোপুরি ওয়েবসাইটের টোটাল অ্যাড্রেস। তো সরাসরি কিন্তু একেবারে কি হয়েছে, সেই অ্যাড্রেসটা মানে প্রথম আলোর ওয়েবসাইটে কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা যদি নতুন এই প্লাসে ক্লিক করে আরেকটা ট্যাব নিতে পারবো, ফটোশপে যেরকম বিভিন্ন পেজ নেওয়া যায় ওরকম। তো নতুন ট্যাবে আসলাম, ওটা কিন্তু বাম দিকে ওপেন আছে। আমরা নতুন পেজে আসলাম, এসে এখানে লিখলাম www.saifulitpoint.com লিখে যদি সরাসরি সার্চ করি, তাহলে কিন্তু কোনো সার্চের অনেকগুলো রেজাল্ট আমাদের দেখাবে না। সরাসরি হচ্ছে আমার যে ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটটা কিন্তু অন হয়ে যাবে সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা সামনে আসতেছে। তো এখন আমরা কিন্তু বুঝলাম যে আসলে এটা হচ্ছে অ্যাড্রেস বার, আর অ্যাড্রেস বারে পুরোপুরি কোনো একটা কিছুর অ্যাড্রেস লিখে দিলে সেই সাইটটা কিন্তু আমাদের সামনে কি হয়ে যায়, রান হয়ে যায়। কিন্তু আমরা যদি নিচে নিচে যে সার্চের ঘর থেকে এইখানে, এই যে মাঝখানে এই যেরকম গুগল লেখা, এইখানে যদি লিখতাম সাইফুল আইটি পয়েন্ট বা www.saifulitpoint.com, অথবা এখানে আমরা প্রথম আলো লিখতে পারি। ঠিক আছে? প্রথম আলো, এরকম কিওয়ার্ড দিয়ে যখন আমরা মাঝখানে সার্চ করব, তখন আমাদের প্রথম আলো সহ ওইরকম নামের সাথে মিল আছে এরকম অনেকগুলো পোস্ট, অনেকগুলো ভিডিও অডিও সব কিন্তু সামনে আসবে। এটা হচ্ছে গুগল সার্চ, মানে একটা সার্চ করলে ওই রিলেটেড সব তথ্য দিয়ে দেয়। আর অ্যাড্রেস বারে কোনো কিছু লিখলে কি হয়, পুরাপুরি ওই ওয়েবসাইটে ওপেন হয়ে যায়। তো এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো লেখার পরে সার্চে তো অনেক কিছু চলে আসছে নাকি। তো এখানে দেখেন ইমেজ আছে, ইমেজ দেখেন, ইমেজ, ভিডিওস, নিউজ, শপিং, অনেক কিছু আছে। এখন যদি আমি পিকচারের উপর ক্লিক করি, তাহলে প্রথম আলোর বেশ কিছু পিকচার বা যে লেখাগুলোতে প্রথম আলো আছে যে পিকচারগুলোতে, শুধুমাত্র সেইগুলো আমার চোখের সামনে চলে আসলো। এটার মানে হচ্ছে আমি এখন শুধুমাত্র ফিল্টার অপশন করে পিকচারে আসি। এখন যদি ভিডিওতে ক্লিক করি, তাহলে প্রথম আলোর যতগুলো ভিডিও আছে বা যে ভিডিওতে প্রথম আলো লেখা আছে, এই রিলেটেড ভিডিওগুলো আমি এক চান্সে দেখতে পাচ্ছি। ঠিক আছে? এখন কিন্তু অন্য কোনো নিউজ দেখতে পাচ্ছি না। এবার একটু খেয়াল করেন নিচের দিকে, নিচের দিকে এইখানে পেজ, এই দেখেন এটা 1 2 3 লেখা আছে। এইগুলো আছে আমার নেক্সট পেজ। ঠিক আছে? 2 তে দিলে আমার পরবর্তী পেজের তথ্যগুলো দেখাবে, 3 তে দিলে অন্য পেজগুলো দেখাবে। আর এখানে নেক্সট লেখা আছে। এই উপরে দেখেন এই গুগলের এখানে একটা তীরচিহ্ন মতো আইকন দেওয়া আছে। ঠিক আছে? এই জিনিসটার মানে যা, এই তলার নেক্সট কথাটার মানে তাই। নেক্সট বাটন, এটা হচ্ছে বাটন, আর এগুলো হচ্ছে পেজে ক্লিক করলে পেজ হিসাবে আমার নেক্সট পেজগুলো আসবে।
তো আমাদের কথা আছে, আমরা কোনো একটা কিছু যখন পোস্ট যখন ওপেন করি কোনো একটা ওয়েবসাইট, ধরুন এখানে একটা নিউজ পাচ্ছি বাংলাদেশের উন্নয়নের দিকে ড্যাশ ড্যাশ ড্যাশ, বাকিটা পড়লাম না, এখন যদি এটাকে একটা ক্লিক করাই লেখার পরে, তাহলে সেই পোস্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবং দেখলে বুঝতে পারবো আমরা, পোস্টটা যখন ওপেন হয়ে যাবে তখন এই উপরে এখানে কিন্তু আগে শুধুমাত্র ছিল প্রথম আলো ডট কম, তাছাড়া এখানে বাইরে বেশ কিছু লম্বা টাইপের কিছু টেক্সট চলে আসছে। ঠিক আছে, এই লম্বা টাইপের টেক্সট টেক্সট চলে আসছে। এখন যদি আমরা অন্য কোনো একটা হচ্ছে পোস্টে ক্লিক করি, তাহলে ওই টেক্সট আবার পাল্টে যায়, কারণ সেটা আলাদা অন্য একটা পোস্ট। এই যে উপরের পোস্টে মানে কোনো পোস্টে ক্লিক করলে উপরের লেখাটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে লিঙ্ক। ঠিক আছে, এটা কিন্তু লিঙ্ক উপরে লম্বা ঘরে যেটা থাকে, এটাকে কপি করব, রাইট বাটনে ক্লিক করে কপি করে অন্য কোনো এক জায়গায় বসাবো। এই লিঙ্কের বিষয়টা খুব ছোট, বাট এমনও অনেকে ভিডিওটা একসময় দেখবে, বা আমাদের মধ্যে অনেকে নতুন আছে যারা এই লিঙ্কটা এখনো বুঝিনি বা বুঝতো না। আশা করতেছি এখন অ্যাড্রেস বারে যে লম্বা টেক্সটটা দেখা যায় ওটা হচ্ছে একটা লিঙ্ক, এটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমরা কিন্তু জানলাম যে আসলে লিঙ্কটা কিভাবে কপি করতে হয়। লিঙ্কটা কপি করার জন্য আমরা কি করতে পারি, আমাদের যে সার্চের যে উপরে ঘরটা আছে সেখানে আমরা মানে কোনো পোর্ট যদি কোনো ওয়েবসাইট যদি ওপেন করি, উপরের ওই সার্চের ঘরে অ্যাড্রেস বারে ঘরে যে লম্বা লেখা থাকবে ওইটাকে কপি করব। আমি এখানে ছবিতে দেখানোর চেষ্টা করেছি এবং সেটাকে কপি করে দেব। আর লিঙ্কটা বোঝার একটা সিস্টেম আছে, তা হচ্ছে হয় ওর সামনে এইচটিটিপিএস অথবা ডব্লিউ ডট তারপরে একটা ওয়েবসাইটের নাম ঠিকানা বা একটা লিঙ্কের নাম ঠিকানা এবং বড় ধরনের একটা লেখা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে লিঙ্ক। তো আমরা সামনে যাচ্ছি, আমরা ইমেল সম্পর্কে জানবো। আমাদের কিন্তু ডাটা এন্ট্রিতে ইমেল বের করার একটা বড় ধরনের কাজ আছে। ঠিক আছে, তো ইমেল কিন্তু বিভিন্ন ক্যাটাগরি হতে পারে। যেমন আমরা গায়ে মাখা সাবান তো ব্যবহার করি, এটাও কিন্তু বিভিন্ন ক্যাটাগরির হয়। তো জাস্ট বোঝানোর জন্য কথাটা বলেছি। তো এখন ইমেল বিভিন্ন ধরনের হয়, যেমন আমি লিখে রাখছি gmail.com, আবার এখানে লিখছে দেখেন yahoo.com, আবার লিখছি hotmail.com, আবার লিখতেছি বিজনেস ইমেইল। বিজনেস বা কর্পোরেট ইমেইলটা কি একটু বলে দিই। অনেকের ওয়েবসাইট আছে, তো তাদের ইমেলটা কিন্তু ওয়েবসাইটের নামের সাথে মিল করা। যেমন আমার একটা বিজনেস ইমেল আছে, তো আমার যেটা আছে তা হচ্ছে admin@saifulid.com, তার মানে চিহ্নর পরে আমার ওই ইমেলটা কি আছে, আমার ওয়েবসাইটের নামটা দেওয়া আছে। তাহলে যে ইমেলগুলোর শেষের দিকে মানে মানে ইয়ের মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা শেষের দিকে এই যে gmail.com কিংবা yahoo.com কিংবা hotmail.com এগুলো না থেকে তারা যে ওয়েবসাইটের নাম থাকে, ওয়েবসাইটের নাম যেরকম আমার saifulitpoint.com এরকম একটা বিষয় যখন থাকবে তখন সেটা বিজনেস ইমেইল অথবা সেটা কর্পোরেট ইমেইল বলা হয়। ঠিক আছে, আমরা কিছু সোশ্যাল মিডিয়াতে কিন্তু সবাই অ্যাকাউন্ট করে রাখতে হবে এবং সেগুলো চিনতে হবে, ভালোভাবে চালানো শিখতে হবে। সেখানে সুন্দর করে ফিল্টার করে সার্চ কিভাবে করা যায়, গুগলে যেরকম ফিল্টার করে সার্চ করা যায় না, নির্দিষ্ট পিকচার, নির্দিষ্ট ভিডিও, নির্দিষ্ট লোকেশন এরকম যেরকম সার্চ করা যায়, ঠিক সেরকম ফেসবুকের ভিতরেও অথবা টুইটারের ভিতরেও অথবা লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলোর ভিতরে কিন্তু ফিল্টার করে করে আপনার যতটুকু তথ্য লাগবে, যে তথ্যটা লাগবে সেই রিলেটেড তথ্যটা আমরা কি করতে পারবো, আমরা কিন্তু বের করে নিতে পারবো এবং শেষে সেটা কপি করে বা লিখে নিয়ে আমরা ব্যবহার করতে পারবো। তো সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমাদের, তাহলে আমরা এই ভিডিওতে না হলেও সামনের ভিডিওতে একটু জানবো। এছাড়াও আমরা হয়তো আরো ভালোবেসে জানার জন্য ইউটিউবের ভিতরে গিয়ে কিন্তু লিখতে পারি যে ফেসবুকের ভিতরে ফিল্টার অনুযায়ী কিভাবে যে কোনো নির্দিষ্ট ক্যাটাগরির তথ্য সার্চ করব, অথবা টুইটারের ভিতরে আমরা নির্দিষ্ট কোনো একটা তথ্য ফিল্টার অনুযায়ী কিভাবে সার্চ করব। তো এছাড়া আমাদের একটা বিষয় জানতে হবে, তা আছে ভিপিএন। ভিপিএন একটা একটা সফটওয়্যার। তো আমরা যেগুলো ব্যবহার করব সেগুলো টাকা দিয়ে ব্যবহার করব না, ফ্রি। তো ফ্রি যে ভিপিএন গুলো আছে সেগুলো যদি আমরা ভিপিএন ফর ক্রোম এরকম একটা কথা লিখি, তাহলে আমরা বিভিন্ন ভিপিএনটা পেয়ে যাবো। এখন ভিপিএনটা কি সেটা হচ্ছে কথা। ধরেন আমরা যে কাজগুলো করব সেগুলো কিন্তু সবই বিদেশিদের, বিদেশিদের অনেক ওয়েবসাইট আমরা ওপেন করব, করে সেখানে ইমেইল বা সেখানে বিভিন্ন তথ্য থাকবে, সেই তথ্যগুলো কিন্তু আমরা কপি করে নিয়ে একটা জায়গায় আমরা লিপিবদ্ধ করব বা সংরক্ষিত করব, করে আমরা বাইরেকে জমা দেবো। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে এমন এমন কিছু ওয়েবসাইট আছে আর সেগুলো বাইরের দেশের। তো তো সেগুলো কিন্তু আমরা আমাদের দেশে বসে আছি, আমাদের গুগল কিন্তু আমাদের লোকেশন বুঝতে পারে। তো বাংলাদেশ থেকে যখন ওটা ক্লিক করা হয় তখন কিন্তু ওটা ওপেন হয় না। ওপেন যখন হয় না মানে বুঝবেন কি করে যে এটার ক্ষেত্রে ভিপিএনটা প্রয়োজন। যদি লেখা দেয় যে নো ইন্টারনেট কানেকশন, তাহলে বুঝতে হবে আপনার নেট কানেকশন চলে গেছে। ভালো করে শুনবেন, যদি লেখা দেয় একটা ওয়েবসাইটে ক্লিক করেছি কিন্তু সেটা ওপেন হলো না, ঘুরে ঘুরে কিছুক্ষণ পর লিখে দিল যে ইন্টারনেট কানেকশন, নো ইন্টারনেট কানেকশন, তার মানে বুঝতে হবে যে আমার নেটটা নেই, নেট আমরা তখন কানেক্ট করব। এখন যদি এরকম লেখা দেয় দিস সাইট ক্যান বি রিচ, দিস সাইট ক্যান বি রিচ,
এই সাইটে ঢোকা যাচ্ছে না, ঢোকা গেল না, বা ঢুকতে পারতেছে না, এরকম একটা নোটিশ দিয়ে দেবে। এরকম যখন হবে তখন আপনি বুঝবেন যে আমার একটা ভিপিএন নামাইতে হবে। তাহলে ভিপিএন হচ্ছে এমন একটা জিনিস, আপনি আছেন দেশে, কিন্তু ভিপিএন সফটওয়্যারের মধ্যে বিভিন্ন দেশের আইপি আছে। ঠিক আছে, ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেটের একটা অ্যাড্রেস, যেটা দিলে আপনি দেশে থাকা সত্ত্বেও আপনার নেটটা লোকেশন হিসেবে একটা অন্য দেশে কানেক্ট হয়ে যাচ্ছে। সুতরাং আপনি হয়তো এই আমেরিকার একটা ওয়েবসাইট ওপেন করতেছিলেন এতক্ষণ, সেটা ওপেন হচ্ছিল না, কিন্তু আপনি ওইখানে ভিপিএনটা অন করার পরে সেখানে যে লিস্ট থাকে সেখান থেকে হয়তো ইউএসএ কানেক্ট করে দিয়েছেন, মানে ইউএস এর অপশনটা ওকে করে দিয়েছেন। এখন ভিপিএন আপনার কানেক্ট আছে, ও অন আছে। সুতরাং এখন যদি আপনি সেই ওয়েবসাইটটা ওপেন করেন, মানে ভিজিট করতে যান, তাহলে দেখবেন সেই ওয়েবসাইটটা অন হয়ে গেছে। তো এছাড়াও আমাদেরকে বেশ কিছু বিষয় জানতে হবে, যেরকম আমরা গুগল ড্রাইভ কিংবা গুগলের কিছু প্রোডাক্ট আছে, যেমন গুগল ড্রাইভ, গুগল শিট, গুগল ডক্স, ঠিক আছে, জিমেইল, গুগল ক্যালেন্ডার, তারপর ব্লগার ওয়েবসাইট। এই জিনিসগুলো কিন্তু যার একটা জিমেইল আছে তার কিন্তু গুগল ড্রাইভ অপশনে গেলে এটা খুঁজে পাবো, কিংবা আলাদা আলাদা করেও নেটে সার্চ করলে আমাদের জিমেল যদি লগ ইন থাকে তাহলে আমরা খুঁজে পাবো। যেমন আমাদের জিমেল যদি অন থাকে, ব্রাউজারের সাথে সেট করা থাকে, আমরা সার্চ করে লিখতে পারি, সার্চের ঘরে লিখতে পারি গুগল শিট, তাহলে কিন্তু কি হবে, গুগল শিট নামে কোনো একটা অ্যাপ আমাদের সামনে আসবে। তো গুগল শিটকে একটু বলে দিই। গুগল শিটে একটা আমরা আইকন দেখতে পাচ্ছি, এই যে ডান দিকে উপরে, এটা মানে সবুজ টাইপের একটা কিছু, মাঝখানে একটা ঘর ঘর কাটা একটা আইকন দেওয়া আছে, নিচে আমি লিখে রাখছি গুগল শিট। গুগল শিট হচ্ছে দেখতে অনেকটা এরকম ছবির মতো। এখানে কিন্তু এই যে আমরা অফলাইনে আমাদের যে ওয়ার্ড এক্সেল সফটওয়্যার আছে না, তার মধ্যে যেটা এক্সেল আছে, এক্সেল, সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে কলামগুলো এবিসিডি লেখা থাকে। এখানে দেখেন এ বি সি ডি লেখা আছে। এই দেখেন নিচে নিচে এই পাশে বাম দিকে 1 2 3 4 লেখা আছে, এবং অনেকগুলো ছোট ছোট ঘর ঘর থাকবে, সেখানে আমরা লিখতে পারবো। তো ওটা ছিল নেট ছাড়া একটা সাধারণ সফটওয়্যার, যেটা আমাদের কম্পিউটার অফলাইনে চলে, ওটা হচ্ছে, ওর নাম হচ্ছে মাইক্রোসফট এক্সেল। কিন্তু যাদের একটা জিমেইল আছে তারা গুগলে গিয়ে ওই রকম টাইপের একটা সফটওয়্যার ব্যবহার করতে পারে, যার নাম আছে গুগল শিট। এই গুগল শিট মানে অনলাইনের এক্সেল। আশা করি আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তো আমরা দেখবো একটু পরে সবই গুগল শিটটা। আমরা একটু সামনে যাচ্ছি। আমাদের যেরকম মাইক্রোসফট অফিস ওয়ার্ড আছে, যেখানে আমরা সকল লেখালেখি করি, যার লোগোটা দেখতে ঠিক এরকম, আমি এই যে দেখাচ্ছি মাউস দিয়ে, গুগল ডক্স বা ডকুমেন্ট। ঠিক আছে, এবং সেটা যখন অন করব তখন আমাদের সাধারণ যেরকম ওয়ার্ডে থাকে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, কালার চেঞ্জ করা, লিঙ্ক দেয়া, বা ভিউ অপশন, ইনসার্ট অপশন, ফরম্যাট অপশন, এরকম বেশ কিছু অপশন কিন্তু থাকে আমাদের অফলাইন ওয়ার্ডে। ঠিক সেই জিনিসটা আমরা অনলাইনে পাবো, যদি আপনার জিমেল একটা থাকে, নেট কানেকশন থাকে। আপনি গুগল ড্রাইভের ভিতরে গিয়েও গুগল শিট বা গুগল ডক্স খুঁজে পাবেন, অথবা গুগল সার্চে যদি লিখে দেন গুগল ডক্স, তাহলে কিন্তু গুগল ডক্সটা সামনে চলে আসবে। ঠিক আছে, এই দুটো আমাদের জানতে হবে। তার একটা কারণ হচ্ছে, আমরা যখন গুগল শিটে কাজ করি কিংবা গুগল ডক্সে কাজ করি, তখন আমাদের কিন্তু বারবার কন্ট্রোল এস বা সেভ দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু আমরা যখন অফলাইনে কোনো একটা বড় শিট তৈরি করি, একটা শিট লিখতে আমাদের 2 ঘন্টা সময় লাগতে পারে। তাহলে কিন্তু 2 ঘন্টা আমাদের বসে বসে হচ্ছে, অনেকে অবশ্যই শেষের দিকে সেভ দেবে এরকম মনে করে থাকে, কিন্তু যদি কারেন্ট চলে যায়, যদি কম্পিউটারটা অফ হয়ে যায়, রিস্টার্ট নাই, তাহলে তো সব হারিয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছুক্ষণ পর পর সেই ফাইলটাকে সেভ দিতে হয়। কিন্তু আমরা যখন গুগল ডক্সে, মানে ওই নেটের ওয়ার্ড আর কি, অথবা গুগল শিট মানে নেটের একটা এক্সেল, সেখানে আমরা যখন কোনো কিছু লিখবো, সেইখানে আমাদের কোনো কন্ট্রোলেস কিংবা সেভের কোনো ঝামেলা নেই। ঠিক আছে, অটোমেটিকলি সেভ হতেই থাকবে। আপনি লিখতে লিখতে যদি কম্পিউটার বন্ধ হয়ে যায়, শেষ শেষ বেলায় যেটুকু লিখেছেন সেটা সহ আপনি দেখতে পাবেন গুগল ড্রাইভের ভিতরে গেলে। সেখানে গুগল ডক্স বা গুগল শিট অপশনে গেলে আপনি সেটা খুঁজে পাবেন। ওপেন করে দেখবেন যে লাস্ট পর্যায়ে পর্যন্ত কম্পিউটার অফ হওয়ার আগ পর্যন্ত যে লেখাগুলো লিখেছেন নিজে নিজে সেভ আছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু গুগল শিট এবং গুগল ডক্সটা এখন দেখব। শর্ত হচ্ছে আপনার তো অবশ্যই নেট থাকবে আমি জানি, এবং একটা জিমেল যেন লগ ইন থাকে। তাহলে আমরা আমাদের কোনো একটা ব্রাউজারে চলে যাচ্ছি। ধরেন আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম। আমি আমার সার্চ ঘরে দেখেন, এখানে কিন্তু একটা ব্রাউজারে আমার জিমেলটা আছেই। জিমেলটা আছে, নিচেও আমি লগ ইন করে রাখছি। এখানে কি করে লগ ইন করে রাখতে হয়, আপনি জিমেলে গিয়ে যদি জিমেলে একটা জিমেল সেট করে দেন, তখন এটা লগ ইন হওয়ার জন্য অপশন চলে আসে। ঠিক আছে, অথবা আপনার জিমেলে, আপনার ব্রাউজারে কোনো জিমেল অ্যাড করা নেই, কোনো প্রোফাইল অ্যাড করা নেই, কিন্তু আপনি যদি সেদিন লেখেন ড্রাইভ,
গুগল ড্রাইভ লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু এই দেখেন গুগল ড্রাইভের অপশন আছে এখানে বা এখানেও ছিল। তো আমি যদি এটাতে ক্লিক করতাম আমার কিন্তু সরাসরি গুগল ড্রাইভটা অন হয়ে যাবে। অথবা আমার কিন্তু অন হয়নি, কি হয়েছে আমাকে বলতেছে যে কোন অ্যাকাউন্টের মাধ্যমে গুগল ড্রাইভটা অন করব। আমার একটা জিমেল অ্যাড করা আছে বলে সেটা শো করতেছে। আর আপনারা যখন প্রথমবার এটা সার্চ করবেন এইভাবে যদি সার্চ করেন তাহলে এইখানে একটা নতুন জিমেইল আপনি লগ ইন করার জন্য অপশন পাবেন। যেরকমটা এই নিউজ অ্যানাদার অ্যাকাউন্টে গেলে দেখা যাবে, দেখেন বলবে যে ইমেল লিখে দিন, তো একটা ইমেল লিখে দেবো, তারপর নেক্সট দিলে একটা পাসওয়ার্ড দেবো, ঠিক আছে, দেওয়ার পরে দেখবেন গুগল ড্রাইভ অন হয়ে গেছে। তা আমার যেহেতু এটা ব্রাউজারের সাথে সেট করা আছে তাই আমি কি করব, আমি সরাসরি আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি লিখবো gmail.com। gmail.com লিখে আমি খুব সহজে যেতে পারবো। তো এই জন্য জিমেল যদি অ্যাড করা থাকে তাহলে গুগল ড্রাইভে গিয়ে গুগল ড্রাইভে কিছু রাখা কিংবা গুগল শিট ওপেন করে কিছু লেখা কিংবা গুগল ডক্সে কিছু লেখা খুব সহজ। তো এখন দেখেন আমি দেখতে পাচ্ছি আমার জিমেলটা অন হয়ে গেছে এবং এখানে 9 ডট আছে, মানে 9টা ফোটা আছে। এগুলো আছে গুগলের বিভিন্ন অ্যাপস, যেমন গুগল ম্যাপ, গুগল নিউজ, গুগল প্লে স্টোর, গুগল মিটে আমরা ক্লাস করতেছি, গুগল চ্যাট রয়েছে এবং অনেকগুলো বিষয় আছে। তো আমার কি লাগবে, গুগল শিট লাগবে। তাহলে দেখেন আমি যখন এই 9 ডটাটা ক্লিক করলাম তখন খুব সহজে কিন্তু কি পাচ্ছি, এক জায়গায় শিট লেখা পাচ্ছি। আবার আমি যদি নেটে যাই, আমি যদি লিখতাম যে গুগল শিট, গুগল শিট, এই গুগল শিট লেখার পরে দেখেন এই প্রথমে কিন্তু গুগলের যে সাইট সেখান থেকে গুগল শিট অনলাইন স্প্রেডশিট এডিটর একটা লেখা আছে। এটাতে যদি আমরা ক্লিক করি, জাস্ট ক্লিক করলাম, ক্লিক করেছে মানে কি সরাসরি গুগল শিটে আমাদেরকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমরা অ্যাকাউন্ট দিয়ে যাব কিনা বা এখানে গো টু শিটে যাবো কিনা অপশন চাইছে, আমি ক্লিক করে দিয়েছি, আমার গুগল শিটটা অন হয়ে গেছে। এ দেখেন গুগল শিট, এখানে দেখেন শিট লেখা আছে এবং এখানে আমি এর আগে যে কাজগুলো করেছি সেগুলো বিভিন্ন তথ্য এখানে অ্যাড করা আছে। এই যে 100 ডক্টর লিস্ট ইন ইউএসএ, এরকম আমি বিভিন্ন সময় যে কাজগুলো করেছি সেগুলো কিন্তু এখানে সব সেভ করা আছে। তা আমি যদি আমার পুরাতন কোনো কাজের বিষয়টা যদি আমি এখানে জাস্ট অন করি, যেমন এই 100 ডক্টর লিস্টটা ক্লিক করলাম, তার মানে আমার আগে যে শিটটা ছিল সেই শিটে যেমনটা যা লেখা আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। সেটা ওপেন হয়ে গেছে এবং আপনারা দেখলে বুঝতে পারবেন যে এইখানে কিন্তু উপরে যে এবিসিডি আছে, এবিসিডি মানে কলাম, মানে এক্সেলের মতো আসলে, কিন্তু এটা অনলাইনে চলতেছে এরকম। দেখেন, এই যে অনলাইনে চলতেছে। আর এই পাশে দেখেন 1 2 3 4 আছে, এখান থেকে এই নিচের দিকেই এগুলো রো। আর ছোট 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 সেলগুলো এক একটা, তো ঘর মানে সেল বুঝতে পারতেছি আমরা। এবং এখানে কিন্তু লেখা বোল্ড করা সহ অনেক কিছু আছে। তো আমরা তো এটা সার্চ করে তো ওপেন করলাম, কিন্তু আমরা চাচ্ছিলাম যে আমরা খুব সহজে কিভাবে যাব। একটা সূত্র মনে রাখবো যে আমার জিমেল যেন অন থাকে, এবং জিমেল অন থাকলে জিমেল সার্চ করার পর জিমেলটা ওপেন হয়ে যাবে এরকম। আর তখন 9 ডটে যাব এবং এখান থেকে দেখবো যে শিট আছে অথবা পাশে গুগল ডক্স আছে, এটা তো আমরা যাবো একটু পরে। গুগল স্লাইড আছে, স্লাইড মানে যারা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন বানান ওই সফটওয়্যারটা অনলাইনে আছে, নাম আছে স্লাইড, ঠিক আছে। আর গুগলে ফ্রিতেই ওয়েবসাইট বানিয়ে নিজেদেরকে নিজেদের তথ্যগুলো গুগলে সেট করে দেওয়া যায় যেন মানুষ সার্চ করলে এটা খুঁজে পাবে। সেটা হচ্ছে গুগল ব্লগার। এছাড়াও গুগলের ক্লাসরুম এবং গুগলের হচ্ছে আরো ভালো ভালো জিনিসগুলো আছে, গুগল ফর্ম তৈরি করা যায়। তো আমরা আপাতত 9 ডট থেকে গুগল শিটের অ্যাপটাকে ক্লিক করে দিলাম, তাহলে সরাসরি কিন্তু আমার গুগল শিট অন হয়ে গেল।